আই ইকুয়ালস টু আর হয়। এবার তোমরা জানো যে যদি দুটো কোণ আগের দিনই, একদম পুরো আগের দিনের অবতল দর্পণের মতো সেমই, ঠিক আছে, এটা যদি দুটো সরলরেখা হয়, ঠিক আছে, আমরা জানি যদি এই কোণটা থিটা হয়, এই কোণটাও থিটা হবে, ঠিক আছে। তো সুতরাং এই কোণটা দেখো আর আছে, এই সেই সরলরেখা এখানে ছেদ করেছে, তাহলে এটাও কি হবে, আরই হবে, ঠিক আছে। আর দেখো যে এই যে রশ্মিটা আছে, এই রশ্মিটা এর সাথে সমান্তরাল। তো যদি কোনো দুটো সরলরেখা সমান্তরাল হয়, এই অ্যাঙ্গেলটা সমান হয়। দেখো এই অ্যাঙ্গেলটা এর সাথে যেটা আছে, এই রশ্মিটা এখানে এসে ছেদ করেছে, তাহলে এই যে আই আছে, এই কোণটাও আই হবে, ঠিক আছে। তোমরা এগুলো একটু করে নাও। তো আমি আরেকবার করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আর, তো এটার জন্য এটাও আর, আর এটা যদি আই হয়, এটাও আই হবে, সমান্তরাল হতে হবে। তাহলে আমরা এই ত্রিভুজটা পেয়ে গেলাম। ত্রিভুজটা কি এখানে? ত্রিভুজটা হচ্ছে এম এফ সি, ঠিক আছে। যার ক্ষেত্রে আর একটা জিনিস প্রথমে জানতে পেরেছো, সেটা আই ইকুয়ালস টু আর হয়। তাহলে এক্ষেত্রে এই ত্রিভুজের এম এফ সি এর এফ এম, এই কোণটা এফ এম, এফ এম সি ইকুয়ালস টু, যেহেতু আই ইকুয়ালস টু আর, হ্যাঁ, এফ সি এম। এবার আমরা কি জানি যে কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, তার আহ, পার্শ্ববর্তী বাহু দুটোও সমান হবে, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, যদি এই দুটো কোণ থিটাই হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। তো সুতরাং এই বাহুটা আর এই বাহুটা সমান হবে এই ত্রিভুজের এই সূত্র থেকে, এখান থেকে দেখা যাচ্ছে যে দুটো যদি কোণ একই হয়, তাহলে কি হবে, এফ এম ইকুয়ালস টু এফ সি। হুম। এবার একটা জিনিস বলো আমায়, এটা এটা একটা উত্তল দর্পণ, ঠিক আছে। এবার যদি এই উত্তল দর্পণটা যদি এরকম ভাবে সমান হয়ে যেত, ভালো করে দেখো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এর বক্রতা ব্যাসার্ধ কোথায় হতো? কে বলতে পারবে? যদি আমরা উত্তল দর্পণের বদলে একটা সমতল দর্পণ নিই, তার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কোথায় হবে? অসীম হবে। অসীম হবে। বাহ! কি করে, যদি জিজ্ঞেস করি? একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তো পৃথিবীর ক্ষেত্রে তুমি ভালো করে দেখবে যে দেখো এই এটা তো একটা বৃত্তের বৃত্তচাপ না, এই উত্তল দর্পণটা একটা বৃত্তের বৃত্তচাপ, অবতল দর্পণ আরেকটা, ওই বৃত্তেরই আরেকটা অংশের বৃত্তচাপ, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো তোমরা? ঠিক আছে, বৃত্তচাপ না? তো এবার ভালো করে ভাবো, আমরা তো পৃথিবী তো গোল না, অনেক বড় গোল, কিন্তু আমরা পৃথিবীর পরে যখন দাঁড়িয়ে থাকি একটা, তুমি তোমার পাশের জনকে বা আরো 1 কিলোমিটার দূর কি 2 কিলোমিটার দূর বা আরেকটু বেশি দূরই নাও না কেন, কি দেখো পৃথিবীতে সব সমতল দেখো, তাই না? কেন হয়? কারণ এই বৃত্তটা অনেক বড়, এর এর যে ব্যাসার্ধ অনেক বড় হয় পৃথিবীর ক্ষেত্রে। পৃথিবীর ক্ষেত্রে এর ব্যাসার্ধ কত হয়? 64,000 বা 6,400 কিলোমিটার, ঠিক আছে, 6400 কিলোমিটার, এত কিলোমিটার, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই ডবল হবে তোমার এই এর ব্যাস, ঠিক আছে, ×2। তাহলে ভাবো পৃথিবী কত বড়। তো পৃথিবীর মধ্যে যদি দুটো বিন্দু দেখো খুব কাছাকাছি, তুমি দেখতে পারবে না তারপরে, তাই ওটাকে সমতল দেখায়। তাই এই জন্য যদি কোনো দর্পণ যদি উত্তল থেকে সমতল হয়ে যায়, তার জন্য তার যে বক্রতা ব্যাসার্ধ হবে, তুমি ভালো করেই দেখো এই বক্রতা ব্যাসার্ধ অসীমে চলে যাবে, ঠিক আছে, এর জন্য মাথায় থাকে। তো এই প্রিন্সিপালটা আমরা এখানে কাজে লাগাবো, দেখা যাক কি হয়, ঠিক আছে। এবার আমরা যে উত্তল দর্পণ নিয়েছি এখানে, তার বক্রতা ব্যাসার্ধ অনেক বড়, তুলনায় অনেক বড়, ঠিক আছে। আমরা এখানে একটা আহ মানে
খুব অ্যাপ্রক্সিমেশন, মানে তোমার এখানে কিছু দেখো, আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রক্সিমেশন বলতে আমরা দশমিক ব্যবহার করেছি না, যেমন ধরো 5.0004, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটা খুব কাছাকাছি 5 লিখতে পারি, তাই না? সেরকমভাবে আমরা এখানে কিছু একটা অ্যাপ্রক্সিমেশন করতে চলেছি, ঠিক আছে? আমরা অ্যাপ্রক্সিমেশন এটাই করব যে এই দুটো বিন্দু খুব কাছাকাছি আছে, ঠিক আছে? সমতল দর্পণের ক্ষেত্রে তুমি যদি দেখো, ঠিক আছে, সমতল দর্পণের ক্ষেত্রে দেখো, তাহলে বক্রতা ব্যাসার্ধ এটাও যায়, এটাও তাই, এটাও তাই, অসীমে, তো তুমি কোথায় ঠিক করতে পারবে না, না? এই কেন্দ্রটা কোথায় হবে? তো সেই জন্য এখানে এর যে বক্রতা ব্যাসার্ধ হবে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এই বিন্দু দুটো খুব কাছাকাছি, ঠিক আছে? এই বিন্দুটা আর এই বিন্দুটা মাথায় থাকে যেন, ঠিক আছে? এই পি আর ডি খুব কাছাকাছি, ঠিক আছে? তাই আমরা এটা ত্রিভুজ হিসাবে ধরতে পারি। সেটা হলো কি এফ ডি এম, এই ত্রিভুজটা, ঠিক আছে? বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? কেউ কোনো প্রশ্ন? আমি এই দুটো বিন্দুকে খুব কাছাকাছি ধরেছি, কেন বলো তো? এটা যদি অনেক বড় বক্রতা ব্যাসার্ধ হয়, দেখো এই সমতল দর্পণের ক্ষেত্রে, তাহলে কি করো? এই সমতল দর্পণের ক্ষেত্রে দেখো, এই যে পয়েন্ট আর এইখানে সামান্য এটা যদি উত্তল দর্পণ হতো, তাহলে এই খুব কাছাকাছি হলে এই দুটো পয়েন্টের মধ্যে আহ, দাঁড়াও, ছবিটা ভুল হয়ে গেছে। যদি পয়েন্টটা এরকম হতো এইখান থেকে, আর এই কাছের পয়েন্টটা ধরো এখানে, এই দুটো, এই যদি এটা যদি অনেক বড় বক্রতা ব্যাসার্ধের হতো, তাহলে এই দুটো পয়েন্ট এই পি আর ডি কাছাকাছি হয়ে যেত খুব, ঠিক আছে? আমরা সেটাই এখানে ধরেছি, ঠিক আছে? এটাকেই বলে অ্যাপ্রক্সিমেশন, বা সামান্য সামান্য কিছু, এই যে যেরকম বললাম না, 5.000004, তো এটাকে আমরা 5ই ধরে নেবো, ঠিক আছে? তো এই জন্য পি আর ডি খুব কাছাকাছি ধরে নিয়ে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখবো। এবার দেখো, আহ, এই যে অ্যাঙ্গেলটা, এবার তোমরা তোমরা তো জানো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এখানে যে অ্যাঙ্গেলটা হয়, এটা তো 90 ডিগ্রি, ধরো 90 ডিগ্রি, এটা এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 - থিটা, তাই না? এটা 90 ডিগ্রি হওয়ার দরুন এই দুটো যদি তুমি যোগ করো, তাহলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের এই আরেকটা কোণের যোগফল এই দুটো কোণের যোগফলের সমান হয়, ঠিক আছে? তাই এটা 2i হবে, তাই না? একটু ঘুরপথে হয়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা হলো গিয়ে একদম সঠিক। মানে কেন এই অ্যাপ্রক্সিমেশন বলতে কেন এই বক্রতা ব্যাসার্ধের ক্ষেত্রে এই দুটো সমান ধরে নেওয়া হয়, তার কারণটা হচ্ছে এইটা, ঠিক আছে? সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজকে আমরা, তোমরা উপপাদ্যে করবে, এই ত্রিভুজ দুটোকে আমরা যদি সমান মানে তোমার দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো ত্রিভুজকে আহ, এই অ্যাঙ্গেলটা 2i, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? আর তাহলে তোমার এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে? তাহলে দেখবে এই বাহুটাও সমান হবে, ঠিক আছে? এইটার সাথে এই বাহুটাও সমান হবে। তোমরা যদি এটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা কমন বাহু থাকে, মানে দুটো দুটো ত্রিভুজেরই যদি একটা সমান বাহু থাকে, কমন বাহু থাকে, এই যে অ্যাঙ্গেল আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটোকে তোমরা যদি ইউজ করে দেখো, এটা তোমাদের উপপাদ্যে আছে ক্লাস 10-এ, ঠিক আছে? তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, ঠিক আছে? তাহলে পি আর ডি খুব কাছাকাছি ধরা হয়েছে, তাহলে এই পি এফ সমান সমান, এই যে পি এফ এই পুরোটা সমান সমান এফ সি হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কোনো মানে প্রশ্ন করলে না যে এই দুটো ত্রিভুজ তোমরা করেছো কি আদৌ উপপাদ্যে? তোমরা উপপাদ্যে করেছো যে এই যদি কোনো দুটো ত্রিভুজের যদি কোনো কোনো কমন বাহু থাকে, মানে সাধারণ কোনো একটা যদি বাহু থাকে, সেক্ষেত্রে এই যে দুটো অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা দেখো, এই 2i আছে না, এটা 2i, এটা আই আছে, ঠিক আছে? তাই তোমরা বলতে পারো যে এই দুটো বাহুর অনুপাত, ঠিক আছে, এই পুরো বাহুটার অনুপাত পিসি বাই এফসি যদি করো,
ঠিক আছে? এই দুটো কোণের অনুপাতে সমান হবে। ঠিক আছে, এটা করে দেখবে, বাহুর অনুপাতে সমান। ঠিক আছে, এটা এই বাহুর অনুপাত কোণের অনুপাত এটা তোমাদের উপপাদ্যে আছে, তোমরা এটা করে দেখো কিন্তু। ঠিক আছে, সেখান থেকে বলা যায় যে এই যদি যেহেতু দেখো এটা আই কোণ আছে আর এটা টু আই কোণ আছে, তাই না? তা এই দুটো বাহু, এটা এটা আই এটা টু আই, তাহলে এই যে এই বড় ত্রিভুজটা কোনটা? এইটা বড় ত্রিভুজে এটা হলো কি আই, এই কোণটা, আর এটা হলো টু আই। ঠিক আছে, তো এখান থেকে তুমি প্রমাণ করতে পারো যে এই বড় ত্রিভুজের যে বাহুটা হবে পি পিসি, এইটা, আর এই যে ছোট আর এই ছোট ত্রিভুজ তুমি এইটাকেও নিতে পারো, এইটাকেও নিতে পারো, এইটা যখন হবে তখন এই দুটোর অনুপাত হাফ হবে, অথবা এফসি ইকুয়ালস টু ডিএফ হবে। ঠিক আছে, তোমাদের আগের দিন প্রমাণ করানো হয়েছিল যে এই এইটা যেহেতু খুব কাছাকাছি হয়, সেখানে এমসি ইকুয়ালস টু পিসি এরকম ভাবে করানো হয়েছিল। কিন্তু সবচেয়ে ভালো উদাহরণ হলো কি দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখানো। ঠিক আছে, তোমাদের এটা উপপাদ্য আছে। ঠিক আছে, উপপাদ্যে এটা করে নিও। হুম, তাহলে ডিএফ ইকুয়ালস টু যদি এফসি হয়, ডিএফ আর তোমার এই পিএফ এই দুটো যদি বিন্দু দুটো খুব কাছাকাছি আছে, তাই এটাকে আমি পিএফই লিখলাম, ডিএফ এর জায়গায় পিএফ করে দিয়েছি, আর এটা এফসি। ঠিক আছে, দুটো সমান। তো আমরা এবার নতুন করে পিসি কে কিভাবে লিখতে পারি? পিসি সমান সমান পিএফ প্লাস এফসি, আর তোমার এখানে পেয়েছো হলো এফসি, এই এফসি আর এই পিএফ এই দুটো সমান, এখান থেকে পেয়েছো। তুমি এখানে আবার লিখতে পারো তাহলে পিএফ প্লাস পিএফ সমান সমান টু পিএফ। ঠিক আছে, এই পিএফ হলো গিয়ে তোমার ফোকাস দূরত্ব অথবা এফ, আর এই পিসি হলো গিয়ে তোমার বক্রতা ব্যাসার্ধ, সমান আর সমান সমান টু এফ। ঠিক আছে, এটা প্রমাণ করা যায় এখান থেকে। এবার বলো তোমাদের কোথায় সমস্যা? তোমাদের এই ত্রিভুজ উপপাদ্য সম্পর্কে একটুখানি কনফিউশন হচ্ছে না? তোমরা করেছো এই উপপাদ্য নিমপিত? যদি কোনো ত্রিভুজের একটা সাধারণ বাহু থাকে। না। ও আচ্ছা, দাঁড়াও তাহলে তোমাদের দেখানো যায়। এটা যদি এম আছে এখানে, এখানে এটা ডি আছে, এটা এফ আছে, এটা সি আছে। ঠিক আছে, এটা টু আই। দেখো এটা হলো কি সাধারণ বাহু। ঠিক আছে, এই ত্রিভুজের সাধারণ বাহু, আর এই দুটো বাহু সমান আছে। আহ, একটা হলো কি এফ এম, আর একটা হলো এফ সি, এই দুটো বাহু সমান আছে। আর এটা সাধারণ বাহু, তো দেখো, আর এটা 90 ডিগ্রি আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে 90। এবার দেখো, কস থিটা, তোমরা কস থিটা ট্যান থিটা করেছো? তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। তোমরা মানে কৌণিক, না স্যার। আচ্ছা, তোমরা ক্লাস 10 না? তোমাদের তো কস থিটা সাইন থিটা আছে না? আচ্ছা 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 আচ্ছা, তোমাদের আসলে এগুলোকে ধরে নেওয়া হয়। তো আমি চাইছিলাম তোমাদেরকে দেখানোর যে সত্যি সত্যি এই যে দুটো ত্রিভুজকে তোমরা এটা উপপাদ্যে করবে, তোমরা এখন জেনে নাও। ঠিক আছে, উপপাদ্য যখন করবে আর সেখানে তুমি বিভিন্ন রকম ভাবে প্রমাণ করা যায়, উপপাদ্যের ক্ষেত্রে দেখবে যে এই যে বাহুটা হবে আর এই বাহুটা সমান হবে। ঠিক আছে, সমান হওয়ার দরুন কি হবে, যে এই তোমার এই পিসিটাকে দুটো হাফে লিখতে পারবে, যার কারণে এফ ইকুয়ালস টু টু এফ হবে, আর ইকুয়ালস টু টু এফ, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ তোমার ফোকাস দূরত্বের দ্বিগুণ হবে। ঠিক আছে। হুম, এবার আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও। যদি কোনো রশ্মি, এটা ধরো একটা উত্তল দর্পণ, আর এটা ধরো প্রধান অক্ষ। এবার কোনো একটা রশ্মি যদি
উম, বক্রতা ব্যাসার্ধ বরাবর সে পড়ে, মানে এই কেন্দ্র দিক কেন্দ্র, মানে কেন্দ্রের দিক বরাবর সে পড়ে, তাহলে সেই রশ্মি কোন দিক বরাবর প্রতিফলিত হবে? তোমরা দেখতে পাচ্ছ তো? যদি কোনো একটা রশ্মি তোমার কে কোন ওই যে উত্তল দর্পণ আছে তার যে কেন্দ্র হবে সেই কেন্দ্রের দিক বরাবর সে যদি পড়ে, তা সেক্ষেত্রে রশ্মিটা কোন দিক বরাবর প্রতিফলিত হবে? শিবপুর। শিবপুর। নিমপিত, তোমরা বলো। যদি এই যে উত্তল দর্পণ যে বৃত্তচাপ তৈরি, মানে যে তোমার যে বৃত্তের অংশ, তার কেন্দ্র দিক বরাবর, মানে কেন্দ্রের দিক বরাবর যদি কোনো এসে রশ্মি এসে পড়ে, তাহলে তার প্রতিফলন কোন দিক বরাবর হবে? বলো, আগের ছবিটা দেখেই বলো। যদি রশ্মিটা এই বরাবর না এসে পড়ে, এই বরাবর এসে যদি পড়ে, তাহলে কোন দিক বরাবর যাবে? ওই নিচের পথেই দিকে। যাবে। হ্যাঁ, এই দিক বরাবরই যাবে। এত দেরি হচ্ছিল। হুম, তোমাদের বস্তুর প্রতিবিম্ব হয়নি না, যদিও সময় নেই এখন আর। তা তোমাদের বলো এখানে কোথায় সমস্যা হচ্ছে, তোমরা এই জিনিসটা এখানে মনে রেখো যে যে যদি কোনো দুটো ত্রিভুজ আছে, যদি সাধারণ, এটা সাধারণ বাহু, আর এখানে এখানে 2i অ্যাঙ্গেল হচ্ছে, এখানে আই অ্যাঙ্গেল হচ্ছে, তো এই যে বাহুটা হবে আর এই বাহুটা সমান হবে। ঠিক আছে, এটা একটু মনে রেখো। আগের দিনের থেকে একটু একটু অন্যরকম। আগের দিনে একই জিনিস করায় কিন্তু ওখানে ধরে নেয়। ঠিক আছে, এখানে তোমরা এটা পরে প্রমাণ করবে, কিন্তু এখানে মনে রেখো এটা 2i অ্যাঙ্গেল, এটা 2i অ্যাঙ্গেল, এটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা 2i অ্যাঙ্গেল হয়। আর এটা এটা তোমরা এখান থেকে দেখতে পেয়েছো, এটা আই, এটা আই অ্যাঙ্গেল। তো এই যে দুটো বাহু ডিএফ আর এফ সি, এই দুটো হলোকে সমান হবে। এটা বুঝতে পেরেছো তো সবাই? এটা ধরে নিতে হবে, কারণ এখানে আহ, তোমাদের এখনো যেহেতু উপপাদ্য হয়নি, তো সেখানে এটা প্রমাণ করা যায়। ঠিক আছে। আচ্ছা। উম, আহ, আর এখানে এই পি আর ডি কেন কাছাকাছি ধরা হয়েছে, এটা এইটুকুনি বুঝতে পেরেছো? মানে আমি বলতে চাইছি পি এফ খুব কাছাকাছি, খুব কাছাকাছি, মানে এই যে বললাম না যে 5.0004 ইকুয়ালস টু 5, তো পিএফ মানে এই যে দূরত্বটা আর ডিএফ একই, এটা বুঝতে পেরেছো তো কেন বলেছি? নিমপিত, তোমরা বুঝতে পেরেছো? নিমপিত। হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, তোমাদের প্রত্যেকের স্কুলে কি কি এখন কোর্স চলছে? নিমপিত, তোমাদের স্কুলে কি পড়ানো হচ্ছে এখন? গ্যাসের আচরণ হচ্ছে। আচ্ছা আচ্ছা, গ্যাসের আচরণ পড়ানো হচ্ছে। আর শিবপুর? বড়াই বালিকা বিদ্যালয় তোমাদের? শোনা যাচ্ছে না। শিবপুর, তোমাদের কি পড়ানো হচ্ছে? নবাবগঞ্জ, তোমাদের?
আচ্ছা, দেখো আর যেহেতু বেশি সময় নেই, আহ, বুঝতে পেরেছি না, আমি বলছি তোমাদের কি পড়ানো হচ্ছে আর কার কি কি প্রশ্ন আছে একবার জিজ্ঞাসা করো। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা এই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটুখানি গন্ডগোল লাগছে। এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, যেহেতু এখানে একটুখানি তোমার ট্যান থিটা কস থিটা দিয়ে প্রুফ করতে হবে, তোমাদের এখন ওটা দরকার নেই। ঠিক আছে, তোমরা এটা এখন মনে রাখো। এটা হয়। ঠিক আছে। ঠিক আছে, যেমন ওপর থেকে কোনো বল ফেললে, মানে তোমার একটা বল ছেড়ে দিলে সেটা মাটির দিকে এসেই পড়বে, সেরকম ভাবে ধরে নাও এটা হয়। ঠিক আছে, তারপর জল গরম করতে করতে এক সময় বাষ্পীভবন হয়, সেরকম ভাবে এটাও ধরে নেওয়া হয়। ঠিক আছে। পরের দিন বিভিন্ন বস্তুর প্রতিফলন সম্পর্কে আমরা দেখব, যে অবতল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুগুলো কোথায় কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, আগের দিন বা আজকের। নিমপিত। আচ্ছা, তোমাদের দেখানো যায়, তোমাদের আছে, তোমাদের সিলেবাসে আছে এটা, তোমাদের একটা নতুন জিনিস শেখায়, তোমরাও কনফিউজ হয়ে গিয়েছো, তোমাদের দেখানো যাক। আচ্ছা। আচ্ছা, প্রথমে বলো তো আমাকে, এই কোণটাকে কি বলে? যদি একটা এবিসি ত্রিভুজ হয়, এটা এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলে? সমকোণ বলে স্যার। সমকোণ, আর এটা সমকোণী ত্রিভুজ, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি কি জানো তোমরা? যে পাইথাগোরাসের থিওরেম জানো, যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, তাই তো? এবার একটা নতুন জিনিস জানবে, যদি এই কোণটাকে এটাকে থিটা বলা হয়, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা তোমরা যেমন আই পড়েছো, এটার নাম হলো, এটা একটা আহ, গ্রিক অক্ষর। এটাকে যেমন এবিসিডি হয় না, সেরকম ভাবে এটা একটা অক্ষর, এটাকে থিটা বলা হয়। ঠিক আছে, জেনে নাও। এটা সারা জীবন কাজে লাগবে। তো এই অ্যাঙ্গেলটাকে থিটা বলা হয়। তো আমরা একটা নতুন আহ, মানে এটাকে বলা হলো কি, যেমন তোমরা এক্স স্কোয়ার দেখেছো, তারপর এক্স কিউব দেখেছো, সেরকম ভাবে এগুলোকে বলা হলো কি চলক রাশি, তাই না? এটাকে ফাংশন বলে। তোমরা এখানে ভ্যালু বসিয়ে, মানে ধর এক্স এর ভ্যালু 1 2 বসিয়ে এটার মান বার করেছো। তেমনি এটাকে বলা হলো কি, এটাও একটা ফাংশন ট্যান থিটা, যেটাকে দেখানো হয় লম্ব বাই ভূমি। ঠিক আছে, তোমরা এটা পড়বে। আর যেখানে এটাকে বলা হলো কি লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, অতিভুজ না, হ্যাঁ এটা বোঝায় বাংলা টার্মটা। হ্যাঁ, অতিভুজই বোঝায়, লম্ব ভূমি আর অতিভুজ। এখানে আরো দুটো ফাংশন আছে, সেটা হচ্ছে সাইন থিটা, যেটা হলো গিয়ে লম্ব। হুম, তোমরা এটা করবে, তোমাদের ক্লাস 10-এ আছে এটা, লম্ব বাই অতিভুজ, কস থিটা, যেটা হলো গিয়ে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এবার তোমরা দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি এখানে যে জিনিসগুলো লিখেছি এগুলো একটু মনে রাখতে হবে এটা করার জন্য। ঠিক আছে, এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এটা এটা কি সমকোণী ত্রিভুজ তো, এমডিএফ, তোমরা দেখতে পাচ্ছ তো? এমডিএফ এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আহ নিমপিত, এটা সমকোণী ত্রিভুজ তো, এই ছোট্টটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি এখানে লিখেছি ট্যান থিটা, ট্যান টু আই। ঠিক আছে, ট্যান টু আই এই যে অ্যাঙ্গেলটা, সেটা সমান সমান হলো গিয়ে লম্ব, লম্ব হলো গিয়ে এমডি
আর এইটা হলো গিয়ে ভূমি, ডিএফ। যেটা হলো গিয়ে কোণের সঙ্গে থাকে তাকে বলা হয় ভূমি। ঠিক আছে। আর যেটা তোমার এই 90 ডিগ্রি, এই অতিভুজের বিপরীতে দুটো বাহুকে বিভিন্ন রকম নাম দেওয়া হয়। এই অ্যাঙ্গেলের বিপরীতটাকে বলা হলো কি ভূমি বা লম্ব। আর অ্যাঙ্গেলের সঙ্গে যেটা থাকে সেটা হলো কি ভূমি। ঠিক আছে। তো এখানে দেখো লম্ব কোণটা, তাহলে এই 2i এ কোণের বিপরীতটা হবে, সেটা হলো এমডি। আর নিচেরটা যেটা আছে সেটা হলো ডিএফ। ঠিক আছে। আর আহ, দ্বিতীয়টার ক্ষেত্রেও দেখো, যেটা হলো এমডি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের ট্যান আই, এটা ট্যান আই সমান সমান এমডি বাই ডিসি, এই পুরোটা। ঠিক আছে। এবার একটু কমপ্লিকেটেড হয়ে যাবে আরো। এই দেখো এই 2i-টাকে আবার ভাঙা যায়। আমাদের যে ট্যান আই প্লাস ট্যান আই বাই ট্যান আই স্কোয়ার, এটা তোমরা পরে শিখবে। আমি তোমাদের শুধু দেখিয়ে রাখছি, তোমাদের এগুলো সব আছে, তোমরা পড়বে। ঠিক আছে, পরে গিয়ে পড়বে। এই দুটোকে যদি তুমি সলভ করো, সেক্ষেত্রে দেখবে যে ডিসি সমান সমান হাফ অফ এফসি, অথবা ডিএফ ইকুয়ালস টু এফসি। এই দুটোর প্রুফ করতে পারবে তোমরা। ঠিক আছে, এই ডিএফ সমান সমান এফসি অথবা ডিসি, এ হলো কি এফসির হাফ। ঠিক আছে। এটা একটু তোমরা যদি চেষ্টা করে দেখো, এই দুটোকে বসিয়ে দেখবে। ঠিক আছে, প্রথমে এগুলোকে এক্স ধরে নিও, আর এটাকে এক্স ধরে নিয়ে এটাকে সলভ করার চেষ্টা করো। ঠিক আছে। তো এখানে কি হবে, এটা 2x 1 + x স্কোয়ার। ঠিক আছে। এমডি বাই ডিএফ। আর এখান থেকে এটা একটু দেখো, এক্স ইকুয়ালস টু এমডি বাই ডিসি। তোমরা এই দুটোকে সলভ করবে, মানে এই দুটো ইকুয়েশন এখানে এক্স ইকুয়ালস টু এখানে বসিয়ে দিতে পারো, বা এই দুটোকে ভাগ করে দিয়ে যা খুশি করে তোমরা এখান থেকে বার করতে পারবে যে এই যেটা আমি বলেছি সেটা এটা। ঠিক আছে। দেখো আমরা বইতে পড়ি, বিভিন্ন রকমের বলা থাকে। ঠিক আছে। সেটা যতক্ষণ না আমরা পুরোপুরি বুঝতে পারি, তোমরা যেহেতু পরে পড়বেই ট্যান থিটা কস থিটা। ঠিক আছে, এটা তোমরা পড়বে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো তোমাদের আগে দেখিয়ে দিলাম। তো এখান থেকে এটা প্রুফ করা যায়। ঠিক আছে, একটু বইয়ের থেকে আলাদা, তোমরা বইতে তো পড়বে এটা, দেখিয়ে দিলাম। ঠিক আছে। আজকে এই পর্যন্ত তোমরা এটা একটু মনে রাখো। এইটার ক্ষেত্রে তোমার হলো এই দুটো যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, এই কোণটা, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, এইটুখানি মনে রাখলে এটা প্রুফ করতে পারবে। ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। স্যার তাহলে দুপুরে যাবো। বলো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাস তো স্টার্ট হয়ে যাবে এখন। দুপুরে যাবো। আমি জানি না কার ক্লাস। ঠিক আছে।